হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ভিকিং আর লিন জিন জুয়ান ওরা দুইজনই হানজেনকে ওদের টিমে নেওয়ার জন্য ফাইট শুরু করে দিয়েছে। তখনই ওইখানে 5th ডিস্ট্রিক্টের হেড লিউজিং চলে আসে। লিউজিং বলতেছিল, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হানজেনের কাছে রিকভারির অনেক ভালো একটা অ্যাবিলিটি আছে, তো এই ধরনের ছেলেকে ফ্রন্ট লাইনে পাঠানোটা অনেক বড় একটা বোকামি হবে। ভিকিং বলতেছিল, আরে লিউজিং 1 মিনিট দাঁড়াও, তুমি কি হানজেনকে নিয়ে আমার সাথে কম্পিট করতে চাও নাকি? লিউজিং বলতেছিল, আপনারা দুজন এক কাজ করেন, ওকে ডিস্ট্রিক্ট 5-এ আসতে দেন। ও যদি আমাকে ফলো করে তাহলে ব্যাটল ফিল্ডের মধ্যে অনেক কম লোক মারা যাবে, কারণ আমি ওর হিলিং পাওয়ার দেখেছি, ওটা অনেক অসাধারণ। আর যতদূর আমার মনে হয় হানজেনের কারণেই ব্যাটল ফিল্ডের মধ্যে 30% ডেথ কমে যাবে। আর এই কথা শোনার পর ওরা দুইজনে রেগে যায় আর বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, আমরা কখনোই হানজেনকে তোমাকে দিব না, হানজেন শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওদের মাস্টার ওদের সামনে চলে আসে আর শুধুমাত্র একটা অ্যাটাক করে ওদের সবারই এনার্জি গায়েব করে দেয়। এটা দেখার পর ভিকিং আর লিন জিন জুয়ান ওরা দুইজনই অবাক হয়ে যায়। আর ওরা দুইজন বলতেছিল, মাস্টার আপনি এখানে কি করতেছেন? আমরা এখানে একদমই ফাইট করতেছিলাম না, আমরা শুধুমাত্র একটু কথা বলতেছিলাম যে এখানে হানজেন কার টিমের মধ্যে যাবে। মাস্টার বলতেছিল, এইখানে পুরো ডাওজিয়ার মধ্যে 8টা ডিস্ট্রিক্ট আছে আর প্রতিটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা কাজে নিয়োজিত আছে, তো এই জন্য তোমাদের এইভাবে ফাইট করার কোনো দরকার নাই। তারপর মাস্টার বলতেছিল, ফার্স্ট ডিস্ট্রিক্ট ফাইটিং এর মধ্যে অসাধারণ, আর স্ট্র্যাটেজি বানানো দিয়ে সেকেন্ড ডিস্ট্রিক্টের সাথে কারো তুলনাই করা যাবে না। আর থার্ড ডিস্ট্রিক্টের মেইন কাজ হচ্ছে এরিয়া এক্সপ্যান্ড করা, আর ফোর্থ ডিস্ট্রিক্ট রেলিক্স এক্সপ্লোর করে, আর 5th ডিস্ট্রিক্টের মধ্যে ম্যাক্সিমাম লোকে হলো হিলার, যারা ব্যাটল ফিল্ডের লোকেদেরকে হিল করে, আর 6th ডিস্ট্রিক্ট কান্ট্রির ম্যানেজমেন্ট সামলানোর ট্রাই করে, আর 7th ডিস্ট্রিক্ট অশনের মধ্যে ট্রাভেল করে, আর 8th ডিস্ট্রিক্ট ওরা একটা ইনভেস্টিগেশন টাইপের ডিস্ট্রিক্ট, যারা কখনোই সামনে আসে না, ওরা পেছনে থেকে কাজ করে। আর এই 8টা ডিস্ট্রিক্টই হলো আমাদের ডাজিয়ার পিলার্স, আর ডাজিয়াকে কোনো বড় ধরনের বিপদ থেকে বাঁচানোর কাজ এই 8টা ডিস্ট্রিক্টের মধ্যেই করে। তবে আমি অনেক আগে ভেবেছিলাম যে আমি একটা 9th ডিস্ট্রিক্ট বানাবো, কিন্তু ওই 9th ডিস্ট্রিক্টের জন্য আমি এই পারফেক্ট লোককেই খুঁজে পাইনি। আর আমার এখন মনে হচ্ছে যে সময় চলে এসেছে 9th ডিস্ট্রিক্ট বানানোর। ভিকিং বলতেছিল, মাস্টার আপনি কি বলতেছেন? আপনি কি সত্যি হানজেনের জন্য একটা 9th ডিস্ট্রিক্ট বানাবেন? অন্যদিকে আমরা দেখতে পাই লিন জিন জুয়ান ভাবতেছিল, মাস্টারের মতে কি হানজেনের কাছে এত বড় যোগ্যতা আছে যে একটা নতুন ডিস্ট্রিক্ট তৈরি করা হবে আর আমাদের মতোই ও 9th ডিস্ট্রিক্টের হেড হবে? অন্যদিকে আমরা দেখতে পাই ওই 10 ডিফিকাল্টি লেভেলের মধ্যে একটা 3rd লেভেলের রেড ফ্লেম বিস্ট এসেছে। টিচার বলতেছিল, তুমি যদি 10 ডিফিকাল্টি লেভেলের মধ্যে পুরো 10 মিনিট সার্ভাইভ করো তাহলে এটা ক্লিয়ার মানে এটাই যে তুমি 10 ডিফিকাল্টি লেভেলে পাস করেছো। তো চলো আমরা ফাইট শুরু করি। তখনই আমরা দেখতে পাই ওই রেড ফ্লেম বিস্টটা অনেক জোরে চিল্লাচ্ছিল, আর ওর চিল্লানোর কারণে শুধু অনেক লোক উড়ে যাচ্ছিল। কিন্তু যখন ওরা হানজেনের দিকে দেখে ওরা সবাই অবাক হয়ে গেছিল। ওরা সবাই বলতেছিল, হানজেন পালাচ্ছে না কেন? ওকে তো এখানে পুরো 3 মিনিট সার্ভাইভ করতে হবে, আর ও যদি সামনেই দাঁড়িয়ে থাকে তাহলে সার্ভাইভ করবে কিভাবে? হানজেন বলতেছিল, জিয়া তুমি কি এই মনস্টারের সাথে ফাইট করার জন্য তৈরি আছো? জিয়া বলতেছিল, হানজেন আমার কোনো যায় আসে না, আমার সামনে যত পাওয়ারফুলি মনস্টার আসুক না কেন, তুমি যদি বলো যে আমরা ফাইট করব তাহলে আমি অবশ্যই ফাইট করব। তারপর আমরা দেখতে পাই হানজেন অ্যাটাক করার জন্য এগিয়ে গেছে। হানজেন বলতেছিল, একজন মাস্টার হিসেবে আমি এই ওয়ার্ল্ডের মধ্যে সার্ভাইভ করার জন্য আসিনি, আমাকে এই মনস্টারের সাথে ফাইট করতে হবে। তখনই আমরা দেখতে পাই রেড ফ্লেম বিস্ট হানজেনের উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে, কিন্তু হানজেন ওই অ্যাটাকটাকে ডজ করে ফেলে। ওই রেড ফ্লেম বিস্টের অ্যাটাকের কারণে ওই এরিনার মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। তারপর হানজেন বলতেছিল, অ্যাবসলিউট ফায়ারের পরে এবার সময় এসেছে অ্যাবসলিউট উইন্ড ইউজ করার, চলো এগিয়ে যাওয়ার শো করো যে অ্যাবসলিউট উইন্ড কতটা পাওয়ারফুল। তারপর আমরা দেখতে পাই ওই অ্যাবসলিউট উইন্ডের কারণে সাইতামার ফ্যান টাকলা চাচার উইক উড়ে গেছে, আর সাথে অনেক কিছু উঠতেছিল যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। আর সেই কারণে অডিয়েন্সে বসে থাকা সব ছেলেরাই অনেক খুশি হয়ে যায়। হানজেন বলতেছিল, মনস্টার এই অ্যাটাকের মধ্যে তুই নিশ্চয়ই মরবি। আমরা দেখতে পাই ওইখানে একটা টর্নেডো চলে এসেছে, আর ওই টর্নেডোর মধ্যে রেড ফ্লেম বিস্টটা পড়ে গেছে, আর ওই টর্নেডো শেষ হওয়ার সাথে সাথেই রেড ফ্লেম বিস্টও শেষ হয়ে গেছে। অডিয়েন্সে বসে থাকা লোকেরা বলতেছিল, এটা কিভাবে সম্ভব? হানজেন তো একটা লেভেল 3 রেড ফ্লেম বিস্টকে ইজিলি মেরে ফেললো, এইখানে এমন একটা রেকর্ড বানিয়েছে, আমার মনে হয় না কেউ 100 বছরেও এই রেকর্ডটা ভাঙতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াং লুমাও আর জিয়ামের অনেক জল দিচ্ছিল এসব দেখার পরে। ওরা দুজন বলতেছিল, এটা কিভাবে সম্ভব? হানজেন তো সবার ফোকাস ওর দিকে নিয়ে নিয়েছে আর কেউ আমাদের দিকে মনোযোগ দিচ্ছে না। আরে বোকারা, মেন ক্যারেক্টার যখন এরিনার মধ্যে আছে তো লোকেরা তোদের দিকে মনোযোগ দিবে কেন? হানজেন বলতেছিল, এত হাই লেভেলে মিউজিক পারফর্ম করার কারণে আমার বডির মধ্যেও ড্যামেজ পড়েছে। আচ্ছা যাই হোক, আমি এটা পরে রিকভার করে ফেলবো। কিন্তু আমরা তখনই দেখতে পাই হঠাৎ করে ওইখানে থাকা সবকিছুই গায়েব হয়ে গেছে, আর হানজেন ওইখানে আলাদা একটা স্পেসের মধ্যে চলে এসেছে। ওইখানে একটা লোক বলতেছিল, কংগ্রাচুলেশন হানজেন, তুমি প্রথম টেস্ট পাস করেছো আর তুমি সেকেন্ড টেস্টের জন্য আলাদা একটা জায়গায় টেলিপোর্ট হয়েছো। হানজেন বলতেছিল, কিন্তু তুমি কি? আমি তো তোমাকে চিনলাম না। আমরা দেখতে পাই ওই লোকটা আর কেউ নয়, ওরা ছিল লিন জিন জুয়ান। লিন জিন জুয়ান বলতেছিল, আমি ডাজিয়ার সেকেন্ড ডিস্ট্রিক্টের হেড, আমি ডাজিয়ার সেকেন্ড ডিস্ট্রিক্টের হেড, আর তোমার এই টেস্টের মধ্যে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর তোমার যেটা উত্তরই সঠিক মনে হবে তুমি আমাকে বলে দিও। তখন হানজেন বলতেছিল, তুমি আমাকে কোন ধরনের প্রশ্ন করবে? লিন জিন জুয়ান বলতেছিল, হানজেন তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় হিউম্যানস আর মনস্টারের মধ্যে যে ফাইনাল ফাইট হবে ওটার মধ্যে কে জিতবে? হানজেন বলতেছিল, এমনটাও হতে পারে যে মনস্টাররা জিতে যাবে, কিন্তু হিউম্যানিটি কখনো হার মানবে না। জিন জুয়ান বলতেছিল, হানজেন এটা অনেক ইন্টারেস্টিং একটা আনসার ছিল, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, একজন স্পিরিচুয়াল মাস্টার হওয়ার পরে তুমি কেন ফাইট করতেছো? হানজেন বলতেছিল, আমরা একজন স্পিরিচুয়াল মাস্টার হওয়ার পর এই জন্যই ফাইট করতেছি যাতে ওই মনস্টারদের কাছ থেকে আমরা আমাদের ল্যান্ডকে প্রোটেক্ট করতে পারি, যাতে এখানে থাকা সবাই শান্তিতে থাকতে পারে, আর সাথে আমরা মনস্টারদের কাছে যে জায়গাগুলো হেরে গেছি ওই জায়গাগুলো যাতে আমরা দখল করতে পারি, আর ডাজিয়ার পতাকা যাতে ওই জায়গায় উঠতে পারে। তখনই আমরা দেখতে পাই ওইখানে মাস্টার চলে এসেছে। মাস্টার বলতেছিল, হানজেন তোমার জবাব তো একদম অসাধারণ ছিল, তো এখন আমাকে তুমি একটা কথা বলো, তুমি কি আমার ডিসেবল হতে চাও? জিন জুয়ান বলতেছিল, হানজেন ইনি হচ্ছে আমার মাস্টার, এনার নাম হচ্ছে লি সুটং, আর আমার মনে হয় তুমি এই ওয়ার্ল্ডের মধ্যে মাস্টার লি সুটং এর নাম তো শুনেছো।
অবাক হয়ে হানজান বলতেছিল, কি আপনি মাস্টার লি সুটং আর আমাদের ডাজিয়ার সবচেয়ে স্ট্রং ফ্যামিলি, আর যতদূর আমার মনে হয় লি ফ্যামিলি ডাজিয়ার সবচেয়ে পাওয়ারফুল ফ্যামিলি। তারপর হানজান আমাদের 100 বছর আগের কাহিনী বলতেছিল, যখন 3টা জাগ এম্পারার হাত মিলিয়ে ডাজিয়ার উপরে অ্যাটাক করে দিয়েছিল। ডাজিয়া কান্ট্রির অনেকগুলো লোক মারা গেছে আর ডাজিয়া ধ্বংস হয়ে যেতে বসেছিল। আর এই সময় একটা পাওয়ারফুল হান্টার চলে আসে আর ওনার নাম ছিল লি সুটং। আর ওই হান্টার লি সুটং ওই 3টা জাগ এম্পারারকে একবারই মেরে ফেলে, আর সেই কারণে ডাজিয়া কান্ট্রি সেভ হতে পেরেছে আর আমরা এখানে শান্তিতে থাকতে পারতেছি। তারপর খুশি হয়ে হানজান বলতেছিল, মাস্টার আপনি কি সত্যি বলতেছেন? আমি কি আপনার ডিসেবল হতে পারবো? মাস্টার লি বলতেছিল, কেন নয়, তুমি চাইলে অবশ্যই হতে পারবে। হানজান বলতেছিল, মাস্টার আমি আপনাকে গ্রিট করতেছি, আজকের পর থেকে আমি আপনার ডিসেবল। তারপর মাস্টার লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে হানজান, আমি তোমাকে ডিসেবল স্বরূপ অ্যাকসেপ্ট করলাম। আর সত্যি কথা বলতে এদের সবার থেকে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর তুমি যখন আমার ডিসেবল হয়ে গেছো তখন মাস্টারের তরফ থেকে তোমার একটা গিফট দেওয়া দরকার। আর এখন আমার কাছে অত ভালো কিছু নাই, কিন্তু আমার কাছে এই রিংটা আছে যেটা তোমার অনেক কাজে আসবে। আর এই রিংটা 9th র্যাঙ্কের জাগ এম্পারারের হাড্ডি থেকে বানানো হয়েছে। আর তুমি এটাকে একটা স্পেস রিং বলতে পারো, আর এটার ভেতরে তুমি যা খুশি তাই রাখতে পারবে। অবাক হয়ে হানজান বলতেছিল, কি জাগ এম্পারার হাড্ডি দিয়ে বানানো? তাহলে তো এই রিংটা অনেক মূল্যবান হবে। আর আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই রিংটার ভেতর থেকে অনেক ভয়ঙ্কর অরা বাইরে বেরোচ্ছে। ওই জাগ এম্পারার হাড্ডি থেকে বানানো রিংটা যদি এত পাওয়ারফুল হয়, তাহলে যখন ওই জাগ এম্পারারটা জীবিত ছিল তখন ওটা কত পাওয়ারফুল ছিল। মাস্টার বলতেছিল, হানজান আমার একটা কথা ভালো করে শোনো, এই রিংটা ইউজ করার সময় তোমাকে কয়েকটা ব্যাপার ভালো করে মনে রাখতে হবে। যেমন কি লো লেভেলের জাগ মনস্টার এই রিংটার পিছু পিছু আসবে, আর স্ট্রং জাগ মনস্টার গুলো এই রিংটা দেখার পর বার্সাক হয়ে যায়, মানে এক কথায় পাগল হয়ে যায়। তো তোমাকে এইসব জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি এই রিংটার কারণে বিপদে পড়তে পারো, তাহলে তুমি এই রিংটাকে একদমই রেগুলার পড়বে না। আর বিশেষ করে তুমি যখন স্ট্রং কোনো মনস্টারের সাথে ফাইট করে যাচ্ছ তখন হানজান বলতেছিল, আমার কোনো যায় আসে না মাস্টার, কারণ এটা আমার মাস্টার আমাকে দিয়েছে, তাদের যতই বিপদ হোক না কেন আমি এই রিংটা সবসময় পরে রাখবো। আর এটা বলার সাথে সাথে হানজান ওই রিংটা পরে নেয়। তখন মাস্টার লি বলছিল, হানজান আমি একদম সত্যি কথা বলতেছি, তুমি আমার সবগুলো ডিসেবলের মধ্যে সবচেয়ে ভালো। নাহলে তো এমন কিছু ভীতু লোক আছে যাদেরকে আমি এই রিংটা দিয়েছিলাম, আর যাতে ওদের পেছনে মনস্টার না আসে সেই জন্য ওরা ওই রিংটা পরেই নি। কি জিন জোয়ান, আমি ঠিক বলতেছি না? মাস্টার লি এই কথাটা শোনার পর জিন জোয়ান অনেকটাই ভয় পেয়ে যায়। মাস্টার লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা অনেক কথা বলেছি, তা তুমি যাও, তুমি জিয়ার সাথে গিয়ে টেস্টটা কমপ্লিট করো। আর তাছাড়াও তোমরা আজকের এই টেস্টের কারণে অনেক মনে হয় ক্লান্ত হয়ে গেছো, আমি লাঞ্চের সময় ফ্রি আছি, আমরা লাঞ্চের সময় আবারও কথা বলবো। তুমি একটা কাজ করিও, লাঞ্চের সময় তুমি আর জিয়া দুইজনেই চলে আসিও। আর তারপর আমাদের ডিপ ব্লু সিটি হটপট রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যার মধ্যে মাস্টার লি সবাইকে ডিনার করার জন্য ডেকেছে। মাস্টার লি বলতেছিল, হানজান আমি তোমাকে এই জন্য এখানে ডিনার করার জন্য ডেকেছি যে কারণ তোমার সবগুলো সিনিয়র ব্রাদার এখানে আসতেছে, আর আমি তোমার সাথে ওদের সবাই পরিচয় করিয়ে দিব। তার ফলে তোমরা একজন আরেকজনকে অনেক ভালোভাবে জানতে পারবে। লিন জিন জুয়ান বলতেছিল, হানজান তোমার সাথে তো আমার আগেই দেখা হয়েছিল, আমি হলাম 2nd ডিস্ট্রিক্টের হেড লিন জিন জুয়ান। আর তোমার সামনে যে 3জন সিনিয়র ব্রাদার বসে আছে ওনাদের মধ্যে প্রথম আছে 3rd ডিস্ট্রিক্টের হেড ইকিউ, 4th ডিস্ট্রিক্টের হেড স্যানজাকি, আর 5th ডিস্ট্রিক্টের হেড লিন জিন চুন। তারপর আমরা দেখতে পাই হানজান আর জিয়া দাঁড়িয়ে ওর সবগুলো সিনিয়র ব্রাদারকে গ্রিট করে। সব সিনিয়র ব্রাদাররা বলতেছিল, আরে হানজান আর জিয়া তোমাদেরকে ফর্মাল হওয়ার কোনো দরকার নাই, আমরা সবাই তো একটা ফ্যামিলির মতো। তারপর 3rd ব্রাদার ইকিউ বলতেছিল, তোমার আরো সিনিয়র ব্রাদার আছে কিন্তু ওরা আজকে আসতে পারেনি, তোমার 6th সিনিয়র ব্রাদার বর্ডার গার্ড করতেছে আর উনি এখন আসতে পারবে না এখানে। আর তোমার 7th সিনিয়র ব্রাদার ওভারসিসে গেছে, তো ওনার সাথে এখন দেখা করাটা একদমই অসম্ভব হবে। আর যদি আমরা কথা বলি তোমার 8th সিনিয়র ব্রাদার, কিন্তু ওর কিছু বলার আগেই আমরা দেখতে পাই হানজানের পেছনে একটা লোক চলে এসেছে, আর ওই লোকটা ছিল 8th সিনিয়র ব্রাদার। 8th সিনিয়র ব্রাদার বলতেছিল, আমার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আমি নিজে এখানে চলে এসেছি। হানজান এটা হলো আমার নাম্বার, তুমি আমার নাম্বারটা তোমার কাছে রাখো, তোমার কাছে যদি কোনো সমস্যা আসে তাহলে তুমি আমাকে একবার শুধু কল করবে, ঠিক আছে? আর শুধু একটা কথা মনে রাখবে, শুধুমাত্র তুমি আমাকে একবারই কল করতে পারবে। আর এটা বলার সাথে সাথে 8th সিনিয়র ব্রাদার ওইখান থেকে গায়েব হয়ে গেছে। হানজান বলতেছিল, আমার 8th সিনিয়র ব্রাদারের পার্সোনালিটি একদম ইউনিক, উনি তো এখানে অনেক স্পিডেই আসলো, আমাকে কার্ড দিল আর চলে গেল। লিন জিন জুয়ান বলতেছিল, হানজান তোমার সিনিয়র ব্রাদারের পক্ষ থেকে এটা একটা ছোট্ট গিফট, এই বক্সটার ভেতরে তুমি অনেকগুলো মার্শাল আর্ট টেকনিক, ব্যাটেল রবস আর অনেকগুলো ইউজফুল আইটেম পাবে। আর ওই বক্সটা নেওয়ার পর হানজান সবাইকে ধন্যবাদ বলে, কিন্তু তখনই ওইখানে এন্ট্রি হয় একটা মোটা আন্টি এখানে আসার পর বলতেছিল, জিয়া তোমার এত বড় সাহস, তুমি আমাকে ছাড়াই তুমি এত ভালো একটা রেস্টুরেন্টে ডিনার করতেছো, তুমি কি একদমই ভয় পাও না যে আমি তোমার সাথে কি করতে পারি? ওর কথা শোনার পর জিয়া অনেকটাই ইমপ্রেস হয়ে গেছিল, আরো বলতেছিল, আন্টি আপনি এখানে কি করতেছেন? আন্টি বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, আমাকেই তো এই কথাটা জিজ্ঞেস করা দরকার যে তুমি এখানে কি করতেছো? নর্মালি তো তুমি আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, আর যখন এত ভালো একটা রেস্টুরেন্টে খেতে আসবে তখন তুমি একাই একাই আসছো, তোমার কি মনে হয় না তোমার এই ব্যবহারটার কারণে তোমার আন্টি অনেক রেগে যাবে? জিয়া বলতেছিল, আন্টি আপনি আমাকে ভুল বুঝতেছেন, এমন কোনো ব্যাপার নয়, আমাদেরকে মাস্টার এখানে ইনভাইট করেছে তাই আমি এখানে এসেছি। আন্টি বলতেছিল, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলতেছো? আর এই কথাটা বলার সাথে সাথে আন্টি জিয়াকে একটা থাপ্পড় মারতে ধরছিল, কিন্তু ওই থাপ্পড়টা জিয়াকে লাগার আগে হানজান ওর হাতটা ধরে ফেলে। আন্টি বলতেছিল, আরে তুমি কি, আর তুমি আমার হাতটা ধরছো কেন? ও আচ্ছা আচ্ছা, তো তুমি ওই ছেলেটা যে জিয়াকে ফাঁসিয়েছে। হানজান বলতেছিল, আপনি একদম ঠিক বলতেছেন, আমি জিয়ার সাথে কন্ট্যাক্ট করেছি, তো এর সাথে আপনার কি লেনা দেনা? আন্টি বলতেছিল, আমার কি লেনা দেনা? তুমি যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এত বছর যাবো জিয়াকে লালন পালন করেছি, তো তোমার কি মনে হয় না এখন জিয়াকে আমাকে কম্পেনসেট করতে হবে? আর তাছাড়া এত বছর যাবত এ তো আমার কোনো কাজে আসেনি, হতে পারে এখন আমার কাজে চলে আসবে। আন্টির এইসব কথা শোনার পর জিয়া অনেকটাই রেগে গেছিল, আর জিয়া বলতেছিল, আন্টি ফালতু কথা বলা বন্ধ করেন, আমি আর একটা কথাও শুনবো না আপনার। আর জিয়াকে প্রথমবার রেগে যেতে দেখে আন্টি অনেকটাই ভয় পেয়ে গেছে। আন্টি বলতেছিল, জিয়া তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে
চিল্লাচ্ছ? আমার মনে হয় তোমার সাহস অনেক বেড়ে গেছে। তোমার কি মনে হয় তুমি টেস্ট পাস করেছো দেখি তুমি যা খুশি তাই করতে পারবে? তুমি হয়তো জানো না আমার কানেকশন কতটা ভয়ঙ্কর। আমি তোমার লাইফটা একেবারেই খারাপ করে দিতে পারি। আমাদের নিউ ইয়ার আঙ্কেল 4th ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আর আমি চাইলে তোমার লাইফ 1 সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারি। আর তুমি আমার উপর চিল্লানোর সাহস করেছো। এখন তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার লাইফের মধ্যে তুমি আর কখনোই স্প্লিট মাস্টার হতে পারবে না। 4th ব্রাদার স্যানজাকি বলতেছিল, কি এখনই কি বললো? এ কি এখনই জিএস সামনে 4th ডিস্ট্রিক্টের নাম নিল নাকি? কিন্তু তখনই আমরা দেখতে পাই আন্টি স্যানজাকির উপর চিল্লাচ্ছিল। আর আন্টি বলতেছিল, আর তুমি এখন আমার দিকে কেন আসতেছো? আমি জানি 4th ডিস্ট্রিক্টের নাম শোনার পর সবারই ফেটে গেছে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমরা সবাই বরবাদ হবে। আর তুমি ওল্ড ম্যান, তুমি হানজানের গ্র্যান্ডপা, তাই না? তোমাদের তো সাহস অনেক বেড়ে গেছে। আর হানজানের উপরে আমার অনেক রাগ হচ্ছে, আর অতটাই রাগ হচ্ছে তোমারও উপরে। দেখো আমি একটা কথা তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা যদি জিয়াকে নিতে চাও তাহলে আমাকে অনেকগুলো গোল্ড, একটা বড় ঘর আর অনেক বড় একটা কার দিতে হবে। আর বিশেষ করে ওই সব জিনিসই আমার নামে হতে হবে। আমার সকল আত্মীয়রা 3rd, 4th আর 5th ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আমি যা কিছু চাচ্ছি তোমরা যদি ওইসব না দাও তাহলে তোমাদের সাথে অনেক খারাপ হবে, আর পরে তোমাদের আফসোস করে কোনো লাভই হবে না। তো এই জন্য এখনই আমার কথাটা মেনে নাও। আর এই কথাটা শোনার পর মাস্টার লি অনেক রেগে গেছে। মাস্টার লি বলতেছিল, আরে তোমরা এখানে দাঁড়িয়ে কি করতেছো? এই আন্টি এখনই আমাকে ধমকি দিল, তো আমি কি তোমাদের বলে দিব কি করতে হবে? তাড়াতাড়ি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে কল করো। আর তোমরা তো জানোই তারপরে তোমাদেরকে কি করতে হবে। তোমরা তো এখনই শুনলে যে এই আন্টি কি বললো আর কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে ওর লোকেরা আছে। মাস্টার লি কি এতটা রেগে যেতে দেখে 3rd, 4th আর 5th সিনিয়র ব্রাদার অনেকটাই ভয় পেয়ে গেছে। আর ওরা ওদের ডিস্ট্রিক্টের মধ্যে কল করে। আর ওরা বলতেছিল, আরে আমি তো কখনোই বিশ্বাসই করতে পারতেছি না যে আমার ডিস্ট্রিক্টের মধ্যে এমন লোক কিভাবে থাকতে পারে। এইখানে এই লেডির এত বড় সাহস যে মাস্টার লি কে ধমকি দেয়। তারপর আমরা দেখতে পাই মাস্টার লি ওইখানে বসে আরামসে চা খাচ্ছিল। আন্টি বলতেছিল, আরে তোমাদের কি মনে হয় তোমরা যদি কয়েকজন লোককে ডেকে আনো আমি ভয় পেয়ে যাবো? আমার ব্যাকআপে যে লোকগুলো আছে ওরা অনেক ভয়ঙ্কর। শুধুমাত্র তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আর তারপরেই তোমরা আমার সামনে হাঁটু গেড়ে মাপ চাইবে। তোমরা যদি আমার কথা সিম্পলি মেনে নিতে তাহলে এমনটা হতো না, কিন্তু তোমরা তো অন্য রাস্তাটা বেছে নিয়েছো যেটা তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই আন্টির ফোনের মধ্যে কল আসে। আন্টি বলতেছিল, তো ফাইনালি তুমি আমাকে কল করলে, আর তুমি তো একদমই জানো না আমি তোমার কথাই ভাবতেছিলাম। তুমি কি জানো এখানে কিছু লোক আমাকে অনেক বিরক্ত করতেছে, তো তুমি কি আমাকে একটু হেল্প করার জন্য আসতে পারবে? কিন্তু ওইখানে আমরা দেখতে পাই ফোনের অপর পাশ থেকে বলতেছিল, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এমন একটা কাজ করেছো যার কারণে আমরা সবাই মারা যেতে পারি। আর দেখো আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের পর থেকে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো রিলেশনশিপ নাই। আর যা কিছু হয়ে যাক না কেন তুমি আমাদেরকে কখনোই কল করবে না। আর এই কথাটা শোনার পর আন্টি অনেক ভয় পেয়ে গেছে। তখন মাস্টার আলী বলতেছিল, আরে কিছুক্ষণ আগে তো তুমি আমাকে বললে যে তোমার অনেক ভয়ঙ্কর কানেকশন আছে, তো এখন কি হলো? ওই লোকেরা কি এখানে আসবে কি আসবে না, নাকি ওরা অনেক ভয় পেয়ে গেছে? তখনই আমরা দেখতে পাই আন্টি ফোনের মধ্যে বলতেছিল, নিউ ইয়ার আঙ্কেল আপনি কি করতেছেন? আপনি কি আমাকে এখানে বাঁচানোর জন্য আসবেন না? কিন্তু তখনই আমরা দেখতে পাই ফোনের অপর পাশ থেকে বলতেছিল, আরে ফালতু কথা বলা বন্ধ করো, তোমার যদি মরার ইচ্ছা হয় একাই মরো, আমাদেরকে নিয়ে মরতেছো কেন? আর কল কাটার আগে আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দেই, হানজান আর জিয়ের সাথে কখনোই পাঙ্গা নেবে না, না হলে তোমার লাইফ একদমই ধ্বংস হয়ে যাবে। তুমি হয়তো বা জানো না ওদের ব্যাকআপে অনেক বড় বড় লোক আছে, এত বড় লোক আছে যেটা তুমি কখনো ভাবতেই পারবে না। এই কথাটা শোনার পর আন্টি অনেক বড় একটা শক খেয়েছে, আর আন্টির হাত থেকে ফোন পড়ে গেছে। আন্টি ওইখানেই বসে পড়ে, আর আন্টি ভাবতেছিল, আরে এইখানে এমনটা হবে আমি তো কখনোই ভাবতে পারিনি। তারপর ওইটার ওইখানে আসার পর বলতেছিল, আন্টি আমার একটা কথা ভালো করে আপনি শুনুন, আপনাকে এখান থেকে যেতে হবে, কারণ আপনি আমাদের গেস্টের উপর অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতেছেন। আন্টি বলতেছিল, ওইটার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কাউকে বিরক্ত করতেছি না, উল্টা ওরা ওদের পাওয়ার ইউজ করে আমাকে বুলি করতেছে। আরে সবাই এখানে আসো আর দেখো, এখানে পাওয়ারফুল স্পিরিট মাস্টার আমার মতো একজন অর্ডিনারি মেয়েকে বুলি করতেছে। আমাকে এরা এতটাই বুলি করতেছে যে আমাকে নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করতেছে। আমার কাছে তো কোনো পাওয়ার নাই, তো সবাই এসো আর আমায় একটু সাহায্য করো। আন্টিকে এরকম কথা দেখে হানজান আর জিয়া দুইজনেই অবাক হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই মাস্টার লি অনেক রেগে গেছে, আর উনি সামনের দিকে একটা ভয়ঙ্কর স্ট্রাইক লাগায়। তুমি যদি এখনো এখান থেকে না যাও তাহলে তোমার জন্য অনেক খারাপ হবে। আর তারপর আমরা দেখতে পাই আন্টি ওইখান থেকে চলে গেছে। তারপর জিয়া বলতেছিল, সবাই প্লিজ আমাকে মাফ করে দিয়েন, কারণ ফালতু এই রেস্টুরেন্টের মধ্যে এত কিছু হলো, আর আমি কখনোই জানতাম না যে আমার আন্টি এখানে চলে আসবে। সত্যি আমার জন্য এখানে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। মাস্টার লি বলতেছিল, জিয়া এখানে তোমার কোনো দোষ ছিল না, তোমার মম ড্যাড অনেক তাড়াতাড়ি মারা গেছে। আর অন্যদিকে তোমার আন্টি তোমার মম ড্যাডের ঘরটাকে ধোকা দিয়ে নিয়ে নিয়েছে। আর এখানে তোমার আন্টিকে দেখার পরেই বোঝা যাচ্ছিল যে ও কতটা সেলফিশ। আর আমার মনে হয় তোমার ওই বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়েছে। আর আজকের পর থেকে হানজান সিনিয়র ব্রাদার আর আমি তোমার ফ্যামিলি, আর আজকের পর থেকে তুমি ওই লবি আন্টির বাড়িতে যাবে না, ঠিক আছে? আমি কখনোই চাই না যে তোমার ওই লবি আন্টি তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করুক। আজকের পর থেকে তুমি আর হানজান আমার বাসায় থাকবে। এই কথা শোনার পর জিয়া কেঁদে ফেলে আরো বলতেছিল, মাস্টার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো। তখন মাস্টার লি বলতেছিল, আরে তোমরা দুজন এখানে কি করতেছো? আমরা এখানে খাবার খাওয়ার জন্য এসেছি। তোমরা যদি এখানে একটু শরম পেয়ে যাও তাহলে তোমাদের সিনিয়র ব্রাদাররা সবকিছু খেয়ে ফেলবে, তো এই জন্য তাড়াতাড়ি তোমরা খাওয়া শুরু করো। আর হানজান তুমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা একটা 9 গ্রেড হটপট। এর সেন্টারের কাছে যে 4টা বড় বড় স্কোয়ার আছে, এটার মধ্যে আলাদা আলাদা 4টা ডিশ রান্না হচ্ছে। আর এই 4টা ছোট স্কোয়ারের মধ্যে ওই ডিশগুলোকে রাখা হয় যেগুলোকে রান্না হতে অনেকটাই সময় লাগে। হানজান বলতেছিল, মাস্টার এটা তো আমার 8জন সিনিয়র ব্রাদারের কথা হলো, কিন্তু আমার ব্যাপারে কি? আমি কোন ডিশের মধ্যে আসবো? যে ডিশগুলো তাড়াতাড়ি হয়ে যায় নাকি যেই ডিশগুলো হতে অনেক সময় লাগে? মাস্টার লি বলতেছিল, হানজান তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, তুমি আমার কথাটা ক্লিয়ারলি বুঝে গেছো। আর সত্যি কথা বলতে আমি নিজেও জানি না তুমি কোন রাস্তায় চলবে। আর প্রতিটা লোক নিজেদের রাস্তা নিজেরাই চয়েস করে, আর তোমার ফিউচার কি হবে তোমার ওই রাস্তাটার উপরেই নির্ভর করে। আর এই জন্য আমার জন্য কিছু বলাটা অনেক কঠিন হবে। হানজান ভাবতেছিল, কি আমাকে নিজের রাস্তা নিজেকেই চয়েস করতে হবে? কিন্তু তখনই
মাস্টার লি অনেক অবাক হয়ে গেছে। আরে 1 মিনিট দাঁড়াও, এই হটপটের ভেতর থেকে আমার স্পেশাল ডিশটা কোথায় গেল? আমি তো ওটা প্রথম থেকেই বাঁচাচ্ছিলাম যাতে আমি ওটা শেষে খেতে পারি, কিন্তু হানজান যখন সামনে দেখে ও দেখতে পাবে ওই স্পেশাল ডিশটা ওর সামনেই পড়ে আছে। হানজান ভাবতেছিল আরে আমি কি করলাম, আমি তো মাস্টারের খাবারটা নিজে নিয়ে এসেছি। তারপর আমরা দেখতে পাই হানজান ওর হাত দিয়ে ডিশটা লুকিয়ে রাখতেছিল। হানজান বলতেছিল আপনারা আপনাদের সোল ওয়েপেনের সাথে কেন আসেননি? ওরা যদি এখানে আসতো তাহলে আমি দেখতে পারতাম কে কোন ধরনের সোল ওয়েপেন। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছেই চলে এসেছি, তো তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো, কারণ আমাদেরকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।